হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে পাইলস হেমোরয়েডস। এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব পাইলস কি, পাইলস কেন হয়, কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন যে এটি পাইলসের সমস্যা বা পাইলস থেকে হচ্ছে, কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন, এর সঠিক চিকিৎসা কি এবং পাইলস থেকে কি ক্যান্সার হতে পারে, সবকটা প্রশ্নের উত্তর আমরা আজকে জানবো। এবং আজ যিনি আমাদের অতিথি আছেন তার ঝুলিতে প্রায় ৬,০০০-এরও বেশি সাকসেসফুল পাইল সার্জারির রেকর্ড রয়েছে। শুধু তাই নয়, ২০২২ সালে টাইমস অফ ইন্ডিয়া তাকে কোলোরেক্টাল সার্জন অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করেন। আমাদের দেশে যারা লেজার সার্জারির পথিকৃৎ তাদের মধ্যে তিনি অন্যতম। একদম ঠিক ধরেছেন, আমাদের সঙ্গে যিনি আছেন তিনি ইন্টারন্যাশনালি রিনাউন্ড লেজার অ্যান্ড কোলোরেক্টাল সার্জন ডক্টর আজহার আলম। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম ফিস্চুলা নিয়ে, যেটির ভিডিও দেখার পর অনেকে আমায় বলেছিলেন যে পাইলস নিয়ে যদি এরকম একটা ভিডিও করা যায়। তো ভাবলাম যে আজকে পাইলস নিয়েই যদি এরকম একটা আলোচনা করা যায়, এবং এই আলোচনায় আমরা পাইলসের যাবতীয় যত রকম প্রশ্ন আছে সব কিন্তু কভার করার চেষ্টা করব। প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে পাইলস জিনিসটা কি। পাইলস সিম্পল টার্মসে যদি আমি বোঝাবার চেষ্টা করি, তো আমাদের এই যে মলদ্বার বা এনাল ক্যানালের মধ্যে অনেক টাইম কি হয় যে ব্লাড ভেসেলস গুলো কিন্তু ফুলে ওঠে, আচ্ছা, যেটাকে বলা হয় এনাল কুশনস। সো পাইলস বেসিক্যালি আর কিছু না, এই যে সোলেন বা ফুলে উঠে যে ব্লাড ভেসেলস গুলো হয় এটাকেই বলা হয় পাইলস বা হেমোরয়েডস। আচ্ছা, এটা হয় কেন? পাইলসের মেইন রিজন বা কজ হলো কনস্টিপেশন। আচ্ছা, বা আমরা পায়খানা করার টাইমে যখন একটু চাপ বেশি দিই তখন এই কুশনের উপর প্রেশার পড়ে আর এরা আরও বেশি ফুলে ওঠে। আরও কয়েকটা ইম্পর্টেন্ট রিজন হলো প্রেগনেন্সি, খুব ভারী জিনিস তোলা, আচ্ছা যাদের ওয়েট অনেক বেশি হয়, ওবেসিটি। সো এইগুলো হলো কমন রিজন, বাট মোস্ট কমন রিজন হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। আচ্ছা, তো পাইলসের কি রকম ভেদ হতে পারে? পাইলসের আমরা বিভিন্ন টাইপের গ্রেডিং বা স্টেজিং আছে। আচ্ছা, স্টেজিং আছে। হ্যাঁ, যেরকম একটা হয় ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। আচ্ছা, মানে যেই পাইলস মাংসটা ভিতর থেকে আসছে বা শুধু বাইরে আছে। আচ্ছা, আবার আর একটা টাইপ হয় যেটা আমরা ক্লিনিক্যালি ইউজ হই যে কোন স্টেজে আছে। যেরকম সব থেকে কম সিভিয়ার হলো গ্রেড 1, আচ্ছা, আর সব থেকে বেশি সিভিয়ার হলো গ্রেড 4। গ্রেড 4-এ কি হয়, এই যে পাইলস মাংসগুলো কিন্তু একদম মলদ্বারের বাইরে চলে আসে আর ভিতরে কিন্তু যায় না, এটা হলো একদম সিভিয়ার গ্রেড 4। তো এই যে পাইলসের যে সমস্যাটা, এই সমস্যাটার মতন তো আরো অনেকগুলো সমস্যা আছে। সেটা হচ্ছে ফিশার হতে পারে, সেটা ফিস্চুলা হতে পারে। তো আমি ডিফার করব কি করে, বা কারণ একটা সাধারণ মানুষ তো বুঝতে পারবেন না যে আমার অ্যাকচুয়াল কি হচ্ছে। আমি আজকেই একটা তাহলে সিম্পল একটা মানে ছক দিয়ে দিচ্ছি, ওটাতেই কিন্তু বেসিক লেভেলে সবাই বুঝতে পারবে ওনার পাইলস বা ফিশার বা ফিস্চুলা আছে। আচ্ছা, পাইলস হলে নর্মালি কিন্তু শুধু ব্লিডিং হয়, ব্যথা ব্যথা কিচ্ছু থাকে না, পেনলেস ব্লিডিং হয়। ফিশারে মোস্ট কমন কি হয়, ব্যথা হয়। আচ্ছা, ফিশারে কিন্তু ব্লিডিং মেইন প্রবলেম না, পেশেন্টের ব্যথা জ্বালা যন্ত্রণা বেশি হয়। আর ফিস্চুলাতে কি হয়, রস বেরোয়, পুঁজ বা রস বাইরের পোর্শন থেকে বেরোয়। সো নর্মালি এই তিনটা এইভাবে ডিফারেন্সিয়েট করা যায়। আচ্ছা, ফিস্চুলা নিয়ে আমাদের অলরেডি একটি ভিডিও করা আছে, যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা দেখে নিতে পারেন, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। তো এবার যেটা পরবর্তী প্রশ্ন থাকবে আপনার কাছে যে পাইলস হলে তো ব্লিডিং হয়, তো এই ব্লিডিংটা কতটা মারাত্মক হতে পারে? মানে আমি এই প্রশ্নটা এই কারণে জিজ্ঞাসা করছি যে অনেকেরই পাইলস আছে এবং তিনি ঘরে বসে আছেন এবং বিভিন্ন রকম অল্টারনেট চিকিৎসা তারা নিচ্ছেন, কিন্তু কোনোভাবেই তাদের সুরাহা মিলছে না। অথচ রোজ সকালবেলা তিনি পটিতে যখনই বসছেন তখনই তার রক্ত গড়িয়ে পড়ছে। তো এটা কতটা সিরিয়াস? এটা আনসার করার আগে আমার একটা কাউন্টার কোয়েশ্চেন। আচ্ছা, এই যে ব্লিডিং হচ্ছে এটা কি করে আমি শিওর যে এটা পাইলসের জন্যই হচ্ছে? আচ্ছা, আমি কি করে জানি যে এটা পাইলসের জন্য? বিকজ পায়খানা রাস্তায় ব্লিডিং কিন্তু অনেক রিজনে হয়, মোস্ট কমন পাইলস, বাট এর ছাড়া কিন্তু পলিপের জন্য হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, ক্যান্সার জন্য হতে পারে। সো আগে আমাকে জানতে হবে যে আমার ব্লিডিং এর কজটা কি, এটার জন্য কিন্তু একটা স্পেশালিস্টকে দেখাতে হবে। আচ্ছা, তারপরে চিকিৎসা বা তারপরে আমরা অন্য দিকে যাব, বাট আগে আমাদেরকে শিওর হতে হবে যে ব্লিডিংটা পাইলস থেকেই হচ্ছে। তো এই
কনফার্মেশনটা আপনারা কিভাবে করেন, যেটা পাইলস না ফিশার না ফিস্চুলা, না সেটা কি আপনারা দেখেই ঠিক করে নেন নাকি এর জন্য আলাদা কোনো পরীক্ষাও করতে হয়? নর্মালি মোস্ট কেসেসে ক্লিনিক্যাল এক্সামিনেশনই সাফিসিয়েন্ট। আচ্ছা। পেশেন্ট আসলে আমরা হিস্ট্রি নিই, একটু এক্সামিনেশন করে নিই, প্রক্টোস্কোপি করা হয়। কোনো কোনো কেসেসে যার গাইডলাইন্স আছে, খুব সিলেক্ট কেসেসে কিন্তু কোলোনোস্কোপি দরকার পড়ে। আচ্ছা। রুটিনলি কোলোনোস্কোপি দরকার নেই। নর্মালি পাইলস একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যেটা ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং একটা প্রক্টোস্কোপি করে কিন্তু বোঝা যায়। আচ্ছা, তো এরকম তো হতে পারে যে তার পাইলস আছে সঙ্গে সঙ্গে তার ফিস্চুলা আছে, বা তার পাইলস আছে তার সঙ্গে সঙ্গে ফিশার আছে, তো এটা তো আরো অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। তো সেটা আপনারা কিভাবে মানে দেখে ঠিক করেন? নর্মালি এই যে আমরা কিছুক্ষণ আগে ওই যে ছকের কথা বললাম, সো সব টাইম কিন্তু এত ইজি থাকে না। আচ্ছা। একটা পেশেন্ট ওনার ব্যথাও হচ্ছে, ব্লিডিংও হচ্ছে, আবার হয়তো সাইড থেকে পুঁচও আসছে। সো এটা শুধু পাইলস আছে না পাইলসের সঙ্গে ফিশার এবং ফিস্চুলা আছে, এটা ভালো রকম এক্সামিনেশন করার পরেই কিন্তু বোঝা যাবে। শুধু সিমটম শুনে বোঝা সম্ভব না, এক্সামিনেশন করতে হবে। আচ্ছা, আরো একটা যেটা কমন প্রশ্ন সবার মনেই থাকে যে আমার পাইলস হয়েছে, এর থেকে কি ক্যান্সার হবার সম্ভাবনা আছে? তো এই বিষয়ে আপনি কি বলবেন? এটা একবারই আমি ক্লিয়ার করে দিই, আজ অবধি কিন্তু কোনো স্টাডি সেরকম নেই যেটা বলে যে পাইলস থেকে ক্যান্সার হয়। আচ্ছা। সো পাইলস নর্মালি ইজ আ বিনাইন ডিজিজ, মানে পাইলস থেকে ক্যান্সার হয় না। হ্যাঁ, পাইলসের নিজের প্রবলেমস আছে, কমপ্লিকেশনস আছে, বাট পাইলস থেকে ক্যান্সার হয় না। বাট এখানে আরেকটা ব্যাপার আছে, অনেক টাইম কি হয় যে কোনো পেশেন্টের ক্যান্সার আছে, আচ্ছা। সো এই ক্যান্সারের কারণে এই এনাল কুশনের উপর প্রেশার পড়ছে, সো ক্যান্সার ওই ক্ষেত্রে পাইলস কজ করেছে। আচ্ছা। বাট পাইলস কোনো টাইম ক্যান্সার কজ করে না। তো এখন প্রশ্ন হচ্ছে এই চিকিৎসাটা কিভাবে হবে? কারণ আমরা দেখেছি যে পাইলসের চিকিৎসার ক্ষেত্রে মানে বহু রকম চিকিৎসা পদ্ধতি আমরা বাজারে দেখতে পাই, বিভিন্ন পোস্টারও দেখতে পাই যে আয়ুর্বেদিক রয়েছে, বা অল্টারনেট আরো অনেক চিকিৎসার জিনিস আমরা দেখতে পাই, সেটা পেপারেও দেখতে পাই বা কখনো পোস্টারে দেখতে পাই, কখনো লোক মুখে আমরা শুনি যে অমুকের কাছে অমুক ওষুধ আছে যেটা ইউজ করলে পাইলস থেকে পুরোপুরি মুক্তি মিলবে। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে পাইলস রোগের অ্যাকচুয়াল চিকিৎসাটা কি? দেখো, চিকিৎসা ডিপেন্ড করে স্টেজ, ডিজিজ কোন স্টেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মানুষের মধ্যে একটা ভয় থাকে যে পাইলস হলেই কিন্তু অপারেশন লাগবে বা সার্জারি করা লাগবে, বাট সেটা কিন্তু ঠিক না। আচ্ছা। যদি ডিজিজ আর্লি স্টেজে আছে, প্রাথমিক স্টেজে আছে, তখন কিন্তু ডায়েটে, লাইফস্টাইল মডিফিকেশন, এই জল বেশি খাওয়া, এইগুলো করলে কিন্তু একদম পাইলস কন্ট্রোল হয়ে যায়। আচ্ছা। ডেফিনিটিভ চিকিৎসা মানে কোনো একটা সার্জারি বা অপারেশন তখনই লাগে যখন জিনিসটা একটু অ্যাডভান্সড হয়ে যায়। আচ্ছা। বাট হ্যাঁ, একটা জিনিস যে পাইলসের জন্য কোনো মেডিসিন নেই, আজ অবধি কিন্তু কোনো মেডিসিন স্পেসিফিকলি পাইলস ট্রিট করার জন্য ইনভেন্ট হয়। মানে এই মেডিসিনের কথা কোন মেডিসিনের কথা? মুখে খাওয়া মেডিসিন? যেই কোনো মেডিসিন। আমরা যে ওষুধ দিই, পাইলস কেন হয়? কনস্টিপেশনের জন্য। সেই কনস্টিপেশন রিলিভ করার জন্য আমরা এই সিরাপ বা ল্যাক্সেটিভ দিই। এটা কিন্তু পাইলসকে ঠিক করছে না, পাইলস যার কজ ওটার উপর কাজ করে। আচ্ছা, মানে যে কারণে আপনার পাইলসটা হচ্ছে সেই কারণটাকে এলিমিনেট করা হচ্ছে যাতে পাইলসের যে সমস্যাটা সেটা যাতে না হয়। বা অনেক টাইম কারোর ব্লিডিং হচ্ছে, সো এই রক্ত বন্ধ করার জন্য ওষুধ দেওয়া হয়। আচ্ছা। বাট পাইলস কিন্তু স্পেসিফিকলি কোনো ওষুধ বন্ধ করতে পারবে না। আচ্ছা, মানে বাজারে তো অনেক রকম মলম পাওয়া যায়, অনেক রকম ধরুন পাউডারও পাওয়া যায়, অনলাইনেও আমরা দেখতে পাই, তো সেগুলো কি মানে আলটিমেট কোনো কাজের নয়? আলটিমেটলি লং টার্ম কাজ করবে না। আচ্ছা। লং টার্মে মানুষকে নিজের ডায়েটকে ঠিক করতে হবে, লাইফস্টাইলকে ঠিক করতে হবে, বিকজ পাইলস একটা লাইফস্টাইল ডিজিজ। সো লাইফস্টাইল ঠিক হলে অটোমেটিকলি কিন্তু অনেক কিছু ঠিক হয়ে যাবে। আবার যদি খাওয়া দাওয়া ঠিক না থাকে তাহলে প্রোগ্রেস করে আলটিমেটলি সার্জারি লাগবে। তো যখন আমার গ্রেড 3 বা গ্রেড 4 যখন আমার পাইলস, তখন কি আমার সার্জারি লাগবেই নাকি অল্টারনেট কোনো উপায় নেই? একটু অন্যরকম ভাবে আমি যদি বলি, যাদের পাইলস থাকে ওদের মোস্ট কমন প্রবলেম ব্লিডিং। সো মানুষ সকালে বাথরুম যাচ্ছে, প্যানে ব্লাড দেখছে, রক্ত দেখছে, একটা আতঙ্ক, ভয় চলে আসে। এই ভয়ের কারণ কি হয় যে তখন মানুষ কিন্তু নিজের ফুড আস্তে 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 রেস্ট্রিক্ট করে দেয়, বিকজ ওর মনে হয় যে হ্যাঁ আমি একটু খেলেই কিন্তু ব্লিডিং হবে। অনেক ওয়েট লস হয়,
আর পুরো ওর ডেইলি লাইফ একটা কিন্তু ট্রমার মধ্যে চলে যায়। কারণ সকালে উঠলেই তাকে আবার সেই প্যানে বসতে হবে, কোমোডে বসতে হবে এবং তাকে সেই রক্ত দেখতে হবে এবং তার সঙ্গে তো ব্যথা থাকেই। এবং আমার মনে হয় না কোনো মানুষই এটা চান যে রোজ সকালে তাকে এই ধরনের কষ্ট তাকে ভোগ করতে হয়। আমরা ডেইলি এক্সপিরিয়েন্সে এমনও পেশেন্ট দেখি যে খুব মানে এক লোক যিনি খুব মানে খাওয়া দাওয়া খুব পছন্দ করতেন, ফুডি, 10-12 বছর থেকে ননভেজ কিন্তু টাচ করছেন না এই ভয়ে। 8 কিলো 10 কিলো ওয়েট লস হয়ে গেছে এই ভয়ে। সো এর থেকে ভালো একটা সিম্পল চিকিৎসা করলে প্রপার নর্মাল লাইফে ফিরে আসতে পারবেন। তো এই চিকিৎসাটা হয় কিভাবে, অ্যাকচুয়াল চিকিৎসাটা হয় কিভাবে? চিকিৎসা তো বিভিন্ন টাইপের হয়। আজকের ডেটে চান্সি চিকিৎসা থেকে, ওপেন সার্জারি থেকে একদম আধুনিক চলে আসলো লেজার। বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড মোস্ট অ্যাডভান্স চিকিৎসা হলো লেজার চিকিৎসা, যেটা একদম খুব তাড়াতাড়ি মানুষ রিকভার করতে পারে আর ব্যাক টু নর্মাল লাইফ চলে আসতে পারে। আচ্ছা, তো আমি কি করে বুঝবো যে আমার জন্য কোনটা ঠিক? সবার জন্য যদি চিকিৎসা করতে হয়, যদি অ্যাকচুয়ালি ইন্টারভেনশন করতে হয়, তাহলে লেজার থেকে ভালো কিচ্ছু না। আচ্ছা, লেজার ইজ দ্য বেস্ট। লেজার ইজ দ্য বেস্ট। আচ্ছা, হয়তো 5 বছর পরে নতুন আরো একটা আধুনিক কিছু চলে আসবে, বাট আজকের ডেটে লেজার ইজ দ্য বেস্ট। তো এটা মানে কিভাবে হয় চিকিৎসাটা, এই লেজার ট্রিটমেন্টটা হয় কি করে? মানে আগে যখন লেজার ছিল না তখন আমরা এই যে পাইলস মাংসটা, যেটা ওই ব্লাড ভেসেলের মাংস, ওটা আমরা কেটে বেঁধে সেলাই করে খোলা রেখে দিতাম। এখন সেম জিনিসটা লেজারের মাধ্যমে পুরো জিনিসটাকে চুষে দেওয়া হয়। আচ্ছা, তো এই এত কাটা ছেঁড়ার মানে শুকিয়ে দেওয়া হয়, একদম শ্রিঙ্ক করে দেওয়া, ডিস্ট্রয় করে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই যে মিনিমাম একটা কিছু ইন্টারভেনশন নিয়ে কিন্তু মানুষ একদম খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আচ্ছা, আরো একটা যেটা আমি জানতে চাই যে এই পাইলসের চিকিৎসার জন্য বহু, আপনি বললেন চান্সি বা এই ধরনের অল্টারনেট চিকিৎসা পদ্ধতি তারা অবলম্বন করেন এবং তাতে দেখা যায় যে তাদের স্ফিনটারটা ড্যামেজ হয়ে যায়। তো এই স্ফিনটার ড্যামেজ বিষয়টা যদি আপনি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে দেন, কারণ এটা খুব মারাত্মক জিনিস। মানে এটা যদি আপনি একবার করে ফেলেন তাহলে কিন্তু আপনার ভোগান্তি চিরকাল। তো এই স্ফিনটারটা কি এবং এটা ড্যামেজ হয়ে গেলে আপনার সারা জীবনের ভোগান্তিটা কেমন হতে পারে, সেটা যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে দেন আর কি। এই দেখুন, এই যে আমাদের এনাল ক্যানাল আছে বা মলধার আছে, এর চারদিকেই কিন্তু মাসেল আছে, সিম্পল মাসেল, ঠিক আছে? এই মাসেলের কাজ কি, যে নর্মালি যখন আমার পায়খানার বেগ নেই, এটাকে মলদারকে একদম চেপে ধরে রাখে। এখন যখন আমরা ওপেন সার্জারি করি, ওই যে পাইলসের মাংস বা ফিস্চুলা বা যাই হোক, ওটা কেটে যখন বাদ দিই, এই মাসেলটাও কিন্তু কেটে যাওয়ার একটা রিস্ক থাকে। সো যখন মাসেল কেটে যাবে তখন কিন্তু আমি আর ওই পায়খানার মলদারকে কিন্তু আমি ধরে রাখতে পারবো না। সো বেগ আসলেই কিন্তু সঙ্গে সঙ্গে পায়খানা কিন্তু বেরিয়ে চলে আসবে, যেটা খুব এম্বারেসিং। এবং এটা কিন্তু পার্মানেন্ট, ইরিভার্সিবল আর লাইফ লং। একবার যদি কারো স্ফিংটার ইনজুরি বা ড্যামেজ হয়ে যায়, তারপর কিন্তু সারা জীবন ওই ডাইপার পরেই ঘুরতে হবে, বিকজ এর কিন্তু আর চিকিৎসা নেই। মানে পাইলসের চিকিৎসা আছে, কিন্তু আপনি যদি ভুল পথে এগোন তাহলে কিন্তু বিপদ আছে। আচ্ছা, এইবার যেটা আমি জানতে চাইবো যে এই পাইলসের যে সমস্যা, এটা কি আমাদের ইন্ডিয়ানসদের মধ্যেই বেশি হয় নাকি অন্যান্য দেশও মানে সেম? মানে আমরা যদি একটু দেখি যে প্রায় 100 জনের মধ্যে 10 জনের কখনো না কখনো তাদের পাইলস হয়েছে। তো এটা তো হিউজ। আমাদের 140 কোটির দেশ, যেখানে যদি 10% যদি পাইলসের রোগী হয়, এটা তো অনেক বেশি। তো এটা কি শুধু ইন্ডিয়ানসদের মধ্যেই বা বাংলাদেশি বা পাকিস্তানিদের মধ্যেই আছে নাকি বিদেশে একটু কম তুলনায়? ইনফ্যাক্ট ডেটা যেটা বলে যে অ্যাজ হাই অ্যাজ 20 to 25% অফ দ্য পপুলেশনে পাইলস আছে। ও মাই গড, আমি জানতাম 10 to 12% হতে পারে। এটা অনেক কমন। আর এটা মেইনলি ডায়েট আর লাইফস্টাইল দিয়ে। এখন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, আমাদের ওয়ার্কিং আওয়ার্স গুলো কিন্তু খুব লম্বা। সকাল থেকে বিকেল একদম কম্পিউটারের সামনে বসে আছি, কোনো হাঁটা চলা নেই, ডায়েটে জাঙ্ক ফুড বেড়ে গেছে, প্রোটিন ইনটেক বেড়ে গেছে। আমরা এই রেড মিট বলুন,
সো এইগুলো করলে কনস্টিপেশন হবে, এবং কনস্টিপেশন হলেই পাইলস হবে। ওয়েস্টার্ন কান্ট্রিজতেও পাইলস হয়, বাট ওরা কিন্তু বেশি অ্যাওয়্যার। সো আপনি যদি কোনোদিন ওয়েস্টার্ন কান্ট্রিজে যাবেন, ওরা কিন্তু প্রোটিন ইনটেক নিচ্ছে, সঙ্গে স্যালাডসও নিচ্ছে। সো মানে এই fiber ও ফাইবারটা থাকছে। কম্পেনসেট করে দিচ্ছে। আমরা কি করি, আমরা এই যদি রেড মিট বা প্রোটিন খাচ্ছি, এটাই শুধু খাচ্ছি, সো ওই আমরা যদি কারণে বেশি কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তাহলে মাটন যদি থাকে তাহলে একদম পেট পুরে মাটন খাই, স্যালাডের দিকে আমরা ফিরেও তাকাই না। তো আর আমরা যখন অনেক টাইম আউটসাইড ইন্ডিয়া কনফারেন্সে যাই, সো ওখানে কিন্তু ওয়েস্টার্নার্সদের একটা প্যাটার্ন আছে, ওদের দুটো প্লেট থাকবে, আচ্ছা। একটা প্লেটে প্রোটিন, ভালো মতন ওনারা ননভেজ খাচ্ছেন, বাট আর একটা প্ল্যাটার কিন্তু ভর্তি স্যালাড দিয়ে। সো এটা দেখে ভালো লাগে, বিকজ ওদের অ্যাওয়ারনেস আছে যে আমার প্রোটিনও দরকার, আমার ফাইবারও দরকার, দুটোই দরকার। দুটোই দরকার। আচ্ছা, আপনি অনেকগুলো কারণের কথা বললেন আমাদের পাইলস হওয়ার মূলে। আমরা এটা দেখেছি যে প্রেগনেন্ট মহিলাদেরও কিন্তু পাইলস হয়, তো এটা হওয়ার কি কারণ? প্রেগনেন্সি খুব কমন রিজন পাইলসের, বিকজ যখন প্রেগনেন্সি হয় তখন এই ইউট্রাসে ফিটাস থাকে, আচ্ছা। এটা হলে পেটের মধ্যে ওই যে ইন্টেস্টাইনের উপরে প্রেশার পড়ে, সো স্টুল ঠিক মতন পাস হয় না, কনস্টিপেশন হয়, সো কনস্টিপেশনের কারণে আবার পাইলস হয়। আচ্ছা, এখানে কিছু মেডিকেশনও চলে, লাইক আয়রন ট্যাবলেটস বা ক্যালসিয়াম ট্যাবলেট, এগুলো কি কনস্টিপেশন? এটা হ্যাঁ কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস, এই আয়রন ট্যাবলেটস হোক বা আরো যে সাপ্লিমেন্টসে কিন্তু কনস্টিপেশন অনেক টাইম হতে পারে। আচ্ছা, তো এইবার একটা কমপ্লিকেটেড কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করছি। কমপ্লিকেটেড নয়, মানে আমরা ভাবি হয়তো কমপ্লিকেটেড, যে একজন মহিলার যার পাইলস ছিল এবং তিনি প্রেগনেন্ট হলেন, এবং তিনি ধরুন 6 মাসের গর্ভবতী, এবং দেখা গেল সেই সময় পাইলসের যে সমস্যাটা তার অত্যাধিক বেড়ে গিয়েছে, তো সেই সময় কি সার্জারি করা সম্ভব? দেখুন, অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি, মানে যখন প্রেগনেন্সি অ্যাক্টিভ আছে, ওই টাইমে পাইলসের ইন্টারভেনশন নর্মালি রেকমেন্ডেড না। আচ্ছা। সো ওই টাইম ট্রিটমেন্ট কিন্তু কনজারভেটিভ হয়। কিভাবে কনজারভেটিভ? আমরা জল বেশি খেতে বলি, আচ্ছা। পায়খানা যেন নরম হয়, সিরাপ ওষুধগুলো দিই, আচ্ছা। ডায়েটে ফাইবার ইনটেক বাড়িয়ে দিই। হ্যাঁ, একবার যখন বেবি হয়ে যায় তারপরে যদি প্রয়োজন হয় তখন সার্জারি, আচ্ছা। বাট ডিউরিং প্রেগনেন্সি নর্মালি নট রেকমেন্ডেড। আচ্ছা, তো পাইলসের চিকিৎসা করার পর তো পুরোপুরি কি সেরে যায় নাকি এটা আবার ফিরে আসে? খুব ভালো প্রশ্ন। সবার ভয় এটাই থাকে যে আমি চিকিৎসা করব তারপরেও আবার হবে, বাট আজকের ডেটে ভালো চিকিৎসা করলে, কারেক্ট চিকিৎসা করলে আবার ফিরে আসার চান্স কিন্তু খুবই কম এবং খুব আনকমন। আমরা নর্মালি লেজার আসার পরে রেজাল্টসটা দারুণ পাচ্ছি। হয়তো লাস্ট 4 বছরে আমি 1টা থেকে 2টো ওর বেশি হয়তো রেকারেন্স আমি দেখতেই পাইনি। সো লেজার আসার পরে রেকারেন্সের চিন্তা করবেন না। কতদিন হসপিটালে থাকতে হবে? আমার ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু সকালে ভর্তি হয়, বাই ইভিনিং একদম বাড়ি চলে যান। হ্যাঁ, যাদের মেডিক্লেম বা কিছু থাকে তখন নিয়ম হিসাবে হয়তো একদিন থাকতে হবে। আচ্ছা, বাট এমনি এই লেজারের জন্য এক্সট্রা থাকার কোনো প্রয়োজন নেই। যদি লেজার ট্রিটমেন্ট হয় যদি তাহলে laser এক্সট্রা লাগে না। Extra লাগে। আচ্ছা, এটা তো মানে ভীষণ কস্টলি একটা ট্রিটমেন্ট, যেহেতু এটা একটা মডার্ন ট্রিটমেন্ট, মানে এরকম কি, মানে সাধারণ মানুষের মনে তো এই সন্দেহই থাকবে যে যে কোনো মডার্ন ট্রিটমেন্টের খরচ তুলনায় বেশি থাকবে। তো আমি মানে জানতে চাইছি যে কনভেনশনাল যে সার্জারি, তার তুলনায় এই সার্জারির কস্ট কতটা বেশি? ইনফ্যাক্ট আমার মনে হয় যে এটা একদিক থেকে একটু ভুল ধারণা আছে। আচ্ছা। বিকজ কনভেনশনাল সার্জারিতে হয়তো কস্ট একটু কম, খুব একটা অনেক জায়গায় ডিফারেন্স হয় না, বাট একটু কম হলে এই যে টোটাল যতদিনের আপনার ড্রেসিং চলবে, ওষুধ চলবে, যতদিন আপনার রেস্টে থাকতে হবে, এইগুলোতে আসলে বার্ডেন অনেক বেশি হয়ে কম্পেয়ার টু লেজার, যেখানে ওভারঅল আপনার ড্রেসিং লাগে না, রিকভারি তাড়াতাড়ি, আপনি আপনার কাজে আবার জয়েন করবেন। এখন কারোর হাতে 1 মাস বা 2 মাস ছুটি থাকে না, সো এটা তো কিন্তু একটা কস্ট এফেক্টিভ। আমরা শুনেছি যে পাইল সার্জারির পরে একজন মানুষ কিন্তু দীর্ঘদিন বেড রিডেন থাকেন, এবং তার মানে ভীষণ একটা কষ্টের মানে সময় তার অতিবাহিত করতে হয়, যেটা লেজার সার্জারির ক্ষেত্রে আপনি বলছেন প্রয়োজন পড়ে না। মানে আপনি বলছেন যে একটা দিন বড়জোর আপনাকে হসপিটালে থাকতে হবে, দেন নর্মাল লাইফ আপনি লিড করতে পারবেন। আচ্ছা, এই যে পাইলস নিয়ে তো মোটামুটি আমরা আলোচনা করলাম, তো ঘটনা হচ্ছে যে পাইলসের সমস্যা যাতে আমাকে ভবিষ্যতে না পড়তে হয়, তার জন্য কি আমরা কিছু করতে পারি?
কয়েকটা সিম্পল নিয়মগুলো আছে। হুম। 1 নম্বর, জল বেশি করে খেতে হবে। আচ্ছা। বেশি মানে কি, অ্যাডাল্টসদের জন্য অ্যারাউন্ড 4 লিটার্স এভরি ডে। হুম। এই জল মানে কিন্তু শুধু নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার। অনেক মানুষরা কনফিউজ করে, হ্যাঁ আমি চাও খাচ্ছি, জুসও খাচ্ছি। না, জল 4 লিটার খেতে হবে। আচ্ছা। আপনার ডায়েটে কিন্তু ফাইবার ইনটেক বেশি হতে হবে। আচ্ছা। ফাইবার ইনটেক মানে কি, এই যে গ্রিন লিফি ভেজিটেবলস, শাক, ঠিক আছে, বিভিন্ন টাইপের সবজি, এইগুলোতে কিন্তু ফাইবার্স বেশি থাকে। সো ফাইবার্স বেশি করে খাবেন। জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, আচ্ছা। ঠিক আছে। প্রোটিন সবার পছন্দ, বাট লিমিটেড ইনটেক। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে আমাদেরকে লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে। লাইক একটু মুভমেন্ট দরকার। আচ্ছা। অন্তত কিছু না হলেও যেটা আমাদের এখন নেই বললেই চলে। এখন মোবাইল এসে গেছে, কম্পিউটার এসে গেছে, সব স্ক্রিনের সামনেই হয়ে যাচ্ছে। শুধু তাই না, আমরা এখন বাজারে যাচ্ছি না, খিদে পেলে আমরা অনলাইনে অর্ডার সব করে অনলাইন অর্ডার হয়ে যাচ্ছে। যেটা 10 মিনিটের হাঁটা রাস্তা ছিল আমরা এখন র্যাপিডো বুক করে নিচ্ছি। মানে লাইফস্টাইলটা মানে স্থির হয়ে গেছে। মানে মানুষের মুভমেন্ট নেই, মানুষের একটু হাঁটা চলা নেই, এটা তো দরকারি। হ্যাঁ স্যার, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, সো এই এক্সারসাইজ একটু দরকার, একটু মুভমেন্ট দরকার। সো এইগুলো সিম্পল জিনিস করলেই কিন্তু মানুষের কনস্টিপেশন হবে না, আর একদম পাইলসের কোনো রিস্কও থাকবে না। তাহলে আপনি সেই সমস্ত মানুষদের কি বলবেন যারা রোজ সকালে পটিতে যেতে কষ্ট পাচ্ছেন, রক্ত পড়ছে, এবং এদের মধ্যে কেউ কেউ আর কি অল্টারনেট ট্রিটমেন্টও নিচ্ছেন, কিন্তু কিছুতেই সুরাহা মিলছে না, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? আমার একটাই জিনিস বলার, যে পাইলস নাম্বার 1 খুব কমন। এটা ভাববেন না যে আপনারই কি একটা হয়ে গেছে, এটা অনেক কমন। আপনি তো বললেনই যে আমি তো 10% ধরে বসেছিলাম, এবং আমি একটা জার্নালও দেখছিলাম, কিন্তু মানে এত বেশি আছে সে তো আমার জানা ছিল না। আচ্ছা, 2 নম্বর, এর খুব ভালো চিকিৎসা আছে। সো আপনার কাজ হলো এই ভয় থেকে বেরিয়ে যাবেন, একটা ভালো চিকিৎসক, একটা স্পেশালিস্টের কাছে যাবেন, আর একদম আপনার নর্মাল লাইফে আবার চলে আসবেন। যেখানে আপনার নর্মাল লাইফ মানে আবার অনেকজনের এটাও ভয় থাকে যে লেজার করাবার পরে কি আমি বাকি সব কিছু খেতে পারবো? সব কিছু খাবেন। আচ্ছা। লেজার করার পরে বা পাইলসের চিকিৎসার পরে এটা না যে লাইফ লং কোনো রেস্ট্রিকশন থাকবে, আপনি নর্মাল লোকের মতন সব কিছু খাবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর ইনফরমেশন আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি একটি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে নিঃসন্দেহে সেখানে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।